আসসালামু আলাইকুম। জিওপলিটিক্স থেকে মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখান থেকে প্রশ্ন আসবেই ইনশাল্লাহ। ভূরাজনীতি থেকে প্রশ্ন আসবেই। আপনাদের একটা এক্সাম নোটিশ, যেটা আগের এক্সামের ব্যাখ্যা ক্লাস বাকি আছে, সেটা আমি শিডিউল করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আগে আমরা পরীক্ষার শিডিউলটা দেখি। 8 তারিখে যে পরীক্ষাটা ছিল, 8 তারিখে একটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা আমরা 11 তারিখে নেব। 11 তারিখ অর্থাৎ আজকে এবং কালকে ক্লাস হবে, 11 তারিখে পরীক্ষাটা হবে ইনশাল্লাহ। আর 11 তারিখে যে ক্লাসটা হবে সেটার উপরে পরীক্ষাটা 12 তারিখে যে পরীক্ষাটা আছে সেটা 12 তারিখেই হবে। এর মধ্যে আমরা ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। 12 তারিখের পরীক্ষা ঠিক মতোই হবে। 8 তারিখের পরীক্ষাটা সেটা হলো 11 তারিখে চলে যাচ্ছে। এটা হলো জিও পলিটিক্সের উপরে, জিও পলিটিক্স। আর এইটা হবে বেসিক্যালি গুড গভর্নেন্সের উপরে, গুড গভর্নেন্স। ক্লিয়ার? এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো আসলে এই অধ্যায়ের জন্য কি কি গুরুত্বপূর্ণ। আমি কোন গ্রুপে ক্লাস নিচ্ছি আল্লাহ রে, বলে মনে হয় ভিউ ফর জিকে তে চলে গেছে নাকি? ক্লাসটা কোথায় আসছে? সরি আল্লাহ। আচ্ছা, আমি এইটাই শেয়ার করে দেই ক্লাসটা। ভুল হয়ে গেল রে। প্রাইভেট গ্রুপের ক্লাসটা সরাসরি সরাসরি চলে আসছে এখানে আমার টাইম লাইনে। সরি, এখানে দিয়ে দিই। ওকে, ঠিক আছে, এখন সমস্যা নেই। বেসিক্যালি এখান থেকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হলো যে টপিকগুলো ইম্পর্ট্যান্ট। এখানে একটা বিষয় আমি বলেছি যে প্রশ্ন আসবে এবং এখানে রিসেন্ট প্রশ্ন বেশি আসবে। রিসেন্ট আসে, রিসেন্ট ইস্যুসগুলো এটার গুরুত্ব একটু বেশি থাকে। আমরা যদি প্রিভিয়াস কোশ্চেন দেখি সেখানে আলোকে যে টপিকগুলো এখানে গুরুত্বপূর্ণ, এই টপিকসগুলো তার মধ্যে একটা হলো যে আনক্লজ, আনক্লজ দি থার্ড 1982, অর্থাৎ সমুদ্রসীমা আইন। এই সমুদ্রসীমা আইনটা বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। নাম্বার 2 যেটা, সেটা হলো এখান থেকে রিলেশনস আসবে বাংলাদেশের যে জিও পলিটিক্স, বাংলাদেশের বাইরের রিলেশনসের মধ্যে একটা বিডি ভার্সেস মিয়ানমার, বাংলাদেশ ভার্সেস মিয়ানমার ইস্যু, তারপরে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ইস্যু। এই দুইটা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বাংলাদেশ মিয়ানমার, বাংলাদেশ ইন্ডিয়া প্রত্যেকবারই এখান থেকে প্রশ্ন আসে, এবং প্রশ্ন সংখ্যা বাংলাদেশ মিয়ানমার থেকেই দেখা যায় যে তুলনামূলক বেশি আসতেছে। নাম্বার 3, এখানে এই অধ্যায়ে যে দুইটা টপিক আছে, এই টপিক দুইটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। একটা হলো যে কলোনি অর্থাৎ উপনিবেশ, যেটা উপনিবেশ, এটা আগের ক্লাসে হয়ে গেছে। আর একটা বিষয় আছে সেটা হলো প্রণালী। প্রণালী যদিও জিওগ্রাফির মধ্যে, এটা জিওগ্রাফিক্যাল একটা ইস্যু, কিন্তু জিও পলিটিক্স আসলে প্রণালী নিয়ে জিও পলিটিক্স যে হয় তার একটা বড় প্রমাণ হলো বাবেল মানদেব। যে বাবেল মানদেবে এখানে দেখছেন যে হুতিরা লোহিত সাগরে প্রবেশে বোমাবর্ষণ করছে এবং প্রায় 1.5 বছর যাবৎ লোহিত সাগর দিয়ে পণ্য যাতায়াত করতে পারতেছে না। এবং যারা ইউরোপে যাচ্ছে তাদেরকে সেই কেপ অফ গুড হোপ অর্থাৎ উত্তমশা অন্তরীপ দক্ষিণ আফ্রিকা হয়ে আটলান্টিক হয়ে তারপরে ইউরোপে ঢুকতে হচ্ছে, কারণ লোহিত সাগরে প্রবেশে বাধা দিচ্ছে হুতি। কারণ হুতি ওখানে প্রচুর পরিমাণে, সে ওখানে যেটা হলো তাকে চাঁদা দিয়ে যেতে হয়। নাম্বার 2 হলো যারাই তাদেরকে সন্ত্রাসী আক্রমণ করা হয় ইসরায়েলের ইস্যুতে, অর্থাৎ 7 অক্টোবর 2023 থেকে যখন গাজা যুদ্ধ চলে তখন থেকেই আসলে ইয়াদের অর্থাৎ হুতিরা ওখানে লোহিত সাগরে একটা বিরোধ তৈরি করে রাখছে। এবং 23 সালের ডিসেম্বরে ওখানে একটা জোটও করছে
রিসেন্টলির কাভার আপনারা অলরেডি ছবি দেখেছেন যে একটা জোট করেছে যুক্তরাষ্ট্র 10টি দেশকে নিয়ে, যারা হুতি বিরোধী, হুতি সন্ত্রাস বিরোধী একটা জোট গঠন করেছে। তো বেসিক্যালি এখানে এই প্রণালী এবং উপনিবেশ, এই প্রণালী কিন্তু আপনাদের ম্যাপের যে 6টা ক্লাস আছে সেখানে কিন্তু আছে। ম্যাপের 6টা যে ক্লাস, ম্যাপের 6 ক্লাস, যেখানে 6টা ক্লাসের একটা পোস্ট আপনাদের গ্রুপে, অর্থাৎ 47-এর প্রাইভেট ব্যাচের যে গ্রুপটা, সেটা আই এম সরি আমি ভুলে আমার টাইম লাইন থেকে শেয়ার করে ফেলছি, এজন্য ডিলিট না দিয়ে এখান থেকে আমি শর্ট করে আবার ওই গ্রুপে যাচ্ছি দাঁড়া। তো এখানে যেই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ, যে এই দুইটা মানে ইস্যু কিন্তু একেবারে ট্রিপল স্টার, যে কোনো প্রার্থীর এই দুইটা টপিক, অর্থাৎ 3টা টপিক, বাংলাদেশ মিয়ানমার, বাংলাদেশ ইন্ডিয়া, আর একটা হলো আনক্লজ দি থার্ড, এই এই টপিকগুলো না দেখে পরীক্ষা হলে যাওয়াটা খুবই বোকামি হবে। নাম্বার 3 যেটা, সেটা হলো যে এখানে কিছু মানে জিওগ্রাফিক কনফ্লিক্ট, জিওগ্রাফিক্যাল কনফ্লিক্টস, অর্থাৎ ভৌগোলিক যে দ্বন্দ্বসমূহ আছে সেখান থেকে প্রশ্ন আসে। আমরা দেখছি 37তম বিসিএসে প্রশ্ন আসছিল কালাপানি কোন দুই দেশের মাঝে বিরোধপূর্ণ, ভারত এবং নেপালের মধ্যে এটা পরীক্ষা আসছিল। তারপরে আমরা স্পার্টলি দ্বীপপুঞ্জ দেখছিলাম, পরীক্ষা আসছিল। দক্ষিণ চীন সাগরের দাবিদার দেশ নিয়ে পরীক্ষা আসছিল। তার মানে জিওগ্রাফিক্যাল কনফ্লিক্টস এটা থেকে প্রশ্ন হয়। এরপরে হলো যে বিভিন্ন বন্দরসমূহ, এই বন্দরসমূহ কিন্তু ভূরাজনীতির অংশ, কারণ আমরা দেখেছি যে চায়না যে ফ্ল্যাগশিপ ডিপ্লোমেসি, এই ফ্ল্যাগশিপ ডিপ্লোমেসি ফলো করে, অর্থাৎ বন্দরের ইজারা সংক্রান্ত যে সে যে পলিসি গ্রহণ করে, এটাই ফ্ল্যাগশিপ ডিপ্লোমেসি। সেক্ষেত্রে বন্দর সমূহ, অর্থাৎ সমুদ্র বন্দর, তারপরে হলো বাণিজ্যিক বন্দর, তারপরে বড় বড় যে বিমানবন্দর থেকে প্রশ্ন খুব একটা আসে নাই, তো সমুদ্র বন্দর থেকে প্রশ্ন আসে, বন্দর সমূহ থেকে প্রশ্ন আসে, এটা এখান থেকে পড়া যেতে পারে। নাম্বার 5 সেটা হলো যে রিসেন্ট জিওপলিটিক্স, যেটা হলো, এবং এই রিসেন্ট জিওপলিটিক্স বললে আসলে 2টা বা 3টা দেশের নাম খুব আসে। একটা হলো ইউএসের কিছু জিওপলিটিক্যাল কিছু ইউএস জিওপলিটিক্স, যে ইউএসের কিছু পলিসি আছে, যেটা যেমন আপনি দেখছেন গতকালকে ট্রাম্প ইউরোপিয়ান কেন্দ্রিক একটা মন্তব্য করেছে যে ইউরোপিয়ান তাদের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি $250 বিলিয়ন, $250 বিলিয়ন, যেখানে আমাদের 350, ইউএসের সাথে ইউরোপিয়ান একটা পলিটিক্স চলতেছে, যেটা টিটিআইপি, যে ইউএস জিও পলিটিক্স একটা কনসেপ্ট, টিটিআইপি, ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ। এই যে 1990s থেকে যে টিটিআইপি এই কনসেপ্টটা চলছে, অর্থাৎ ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ ইউরোপিয়ানের সাথে ইউএসের, যে 1990s থেকে, সেখানে কিন্তু সেখান থেকে এই পলিসি থেকে কিন্তু সরে আসছে। এবং এখানে যে ডোনাল্ড ট্রাম্প, এবং ট্রাম্প ইজ দ্য অ্যান্টি গ্লোবালিস্ট লিডার বা গ্লোবালাইজেশনকে যিনি প্র্যাকটিস করেন, অ্যান্টি গ্লোবালিস্ট, অর্থাৎ বিশ্বায়ন বিরোধী যে লিডার ট্রাম্প, তার একটা কনসেপ্টের ক্ষেত্রে এই ইউএস জিওপলিটিক্সটা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখছি ইউএস হেমিস্ফেয়ার, আপনার আগের ক্লাসও দেখছেন যে ইউএস হেমিস্ফেয়ার নামে একটা কনসেপ্ট ছিল, যেটা ইউএসএ এবং ট্রাম্প হেমিস্ফেয়ার আপনাদের আগের ক্লাসও খুব দেখাইছি মনে হয়, হয়তো বা রিটার্নে দেখিয়েছি। ট্রাম্পস হেমিস্ফেয়ার, যেটা এখানে তারা কানাডাকে 51তম রাজ্য ঘোষণা করার জন্য বলছে, গ্রিনল্যান্ডকে ক্রয় করতে বলছে, যে গ্রিনল্যান্ডে যে চীন থেকে আইস সিল্ক রোড আসতেছে, সেজন্য এই গ্রিনল্যান্ড কেনার চিন্তা তিনি 2018 সালেও করেছিলেন। আবার আফটার 6 ইয়ার্স তিনি এই 2024-ও বলছেন যে গ্রিনল্যান্ডকে ক্রয় করা যায় কিনা। এমনকি তিনি এখানে মেক্সিকোর এখানে যে গালফ, অর্থাৎ মেক্সিকান গালফ, এই মেক্সিকান গালফে তিনি বলছেন এটা ইউএস গালফ, এটা মেক্সিকান গালফ না। কারণ আসলে সত্যি কথা বলতে সমুদ্র সীমা যে আইন এখানে অনুসারে প্রত্যেকটা দেশ উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন পায়, সেক্ষেত্রে এটা মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্র কিন্তু সব কম পায় না। সেক্ষেত্রে বলছে এটা নট মেক্সিকান গালফ, ইট ইজ ইউএস গালফ। এবং তিনি পানামা ক্যানেল, যেটা এই পানামা ক্যানেল তিনি অলরেডি ইউএসের একটি প্রতিষ্ঠানকে ইজারা নেওয়ার চুক্তি সম্পন্ন হয়ে গেছে, অর্থাৎ পানামা খালকে বসে যুক্তরাষ্ট্র আবার নিয়ে যাবে। ইউএস গালফ, মেক্সিকান গালফে বসে কানাডাকে বসে যে 51তম অঙ্গরাজ্য ঘোষণা করা হবে, যেটা আমাদের 51তম অঙ্গরাজ্য হতে পারে, 51st স্টেট।
আর গ্রিনল্যান্ডে ক্রয় করার জন্য ডেনমার্ককে প্রস্তাব দেয়া। তো এই ট্রাম্প হেমিস্ফিয়ার অর্থাৎ ইউএস ফরেন পলিসি জিও পলিটিক্স কিন্তু লাগবে, এটা রিসেন্ট ইস্যুসদের মধ্যে। এছাড়া হলো চায়না জিও পলিটিক্স বা চায়নাস জিও পলিটিক্স। এবং চায়নার যে জিও পলিটিক্স আমরা দেখছি যে ওর যে পলিসিগুলো, যে বিশেষ করে গ্লোবাল যে জিডিআই ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস, গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভস, গ্লোবাল ইকোনমিক ইনিশিয়েটিভস, ওর যে অনেকগুলো ইনিশিয়েটিভস আছে, যেমন বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস, ওর এখন এই ইনিশিয়েটিভসের অভাব নাই। জিসিআই, জিডিআই, তারপরে হলো জিইআই, অর্থাৎ এই এইগুলো সব কিন্তু জিওপলিটিক্সের অন্তর্ভুক্ত। এবং চায়নার যে এই যে ফ্ল্যাগশিপ ডিপ্লোমেসি, চায়নার যে স্ট্রিং অফ পাওয়ার্স পলিসি, চায়নার যে সাউথ এশিয়ান যে একটা যে যেটাকে বলে আপনার 9 ড্যাশ লাইন, ইউশেপ লাইন বা 9 ড্যাশ লাইন, যেটা দক্ষিণ চীন সাগরে সাউথ চায়না সি, এগুলো কিন্তু চায়নার জিওপলিটিক্স থেকে প্রশ্ন আগেও হয়েছে, এখনও হতে পারে। এরপরে যেটা হলো যে মানে যে দুইটা ওয়ার, একটা গাজা ওয়ার আর একটা হলো রাশিয়া ইউক্রেন ওয়ার। এই রাশিয়া ইউক্রেন ওয়ার এই আর গাজা ওয়ার, এই দুইটা দেশের দুইটা যুদ্ধের যে জিওপলিটিক্স, বেসিক্যালি এখানে ওয়ার সম্পর্কে আমরা কিন্তু চ্যাপ্টার 2 এবং 3-তে পড়েছিলাম। এখানে একটা বিষয় হলো যে গাজা ওয়ার আর রাশিয়ান ওয়ার, এই দুইটার মধ্যে আসলে রাশিয়া ইউক্রেন ওয়ার, এখানে আসলে ইসরায়েলের যে ইস্যুসগুলো, ইসরায়েল যে জিওপলিটিক্যালভাবে তার যে শত্রু প্রতিবেশী দেশগুলো যে শত্রু ভাবাপন্ন অবস্থান রাখছে, এবং প্রতিবেশী দেশগুলোকে বিভিন্নভাবে তিনি যে নিয়ন্ত্রণে রাখছে আর ইসরায়েলের একটা জিওপলিটিক্যাল একটা স্ট্রেংথ উইকনেস, এটা ইম্পর্ট্যান্ট। রাশিয়া এখানে ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, রাশিয়া। আরেকটা হলো ইরান, মধ্যপ্রাচ্যে ইরান, এবং ইরান এখানে যে এক্সিস অফ রেজিস্ট্যান্স, আপনারা আগের ক্লাসে হয়তো দেখছেন যে ইরান এক্সিস অফ রেজিস্ট্যান্স এই কনসেপ্টটা যে গ্রো করেছে, এবং এক্সিস অফ রেজিস্ট্যান্সের মধ্যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যেটা ইসরায়েল বিরোধী মধ্যপ্রাচ্যে একটা ইসরায়েল বিরোধী মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরক্ষা বলয় বা প্রতিরক্ষা জোট, এই জোটের মধ্যে যারা আছে সবাই কিন্তু হামাস ছাড়া সবাই কিন্তু শিয়াপন্থী, অর্থাৎ আসাদ সরকারের যে বালবাত পার্টির এবং আসাদ সরকার এর অন্তর্ভুক্ত ছিল, ইরানের সরকার আছে, তারপর এক্সিস অফ রেজিস্ট্যান্সের মধ্যে আছে হিজবুল্লাহ, আছে হুথি, এরা এবার আবার হলো হামাস যদিও সুন্নিপন্থী, কিন্তু শিয়াপন্থী তারা এক্সিস অফ রেজিস্ট্যান্স যে ইসরায়েল বিরোধী তাদের এই মধ্যপ্রাচ্যের যে তার যে প্রতিরক্ষা জোট এক্সিস অফ রেজিস্ট্যান্সের জন্য ইসরায়েল, রাশিয়া, ইরান, এদের জিওপলিটিক্যাল থটগুলো আসে। দক্ষিণ এশিয়ায় খুব বেশি প্রভাব, যেটা হলো ইন্ডিয়ান একটা প্রভাব আমরা দেখি, দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়ান প্রভাব থাকে। এই ইন্ডিয়ান প্রভাবের কারণে, এবং দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়া পাকিস্তান একটা ইস্যু আছে, কাশ্মীর ইস্যু, যেটা চির সাম্প্রতিক ছিল। 41তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসছিল। 41তম বিসিএসে যখন ওই যে উরি সেনা ছাউনিতে আক্রমণ করে, এবং 41তম বিসিএসের 41তম বা 37তম না 41তমই হবে, 41 বা 40তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসছিল যে কাশ্মীর কনফ্লিক্ট নিয়ে ইউএস, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে আসলে এখন তেমন কোনো ইস্যুস নাই, এই জন্য এটা চিরসাম্প্রতিক হলে এখন পরীক্ষা আসে না। কারণ আমরা দেখছি ইতিহাসে 3টা ইতিহাস সবসময় চিরসাম্প্রতিক। একটা হলো আপনার ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু, সারা জীবনই থাকতেছে 1948 থেকে। এরপরে আরেকটা ইস্যু ছিল হলো কোরিয়ান ইস্যু, সাউথ কোরিয়া এবং উত্তর কোরিয়া, দুই কোরিয়ার মধ্যে সবসময় ঝামেলা হইতো এবং অনেকবার পরীক্ষা আসছে। আপনারা দেখছেন আগের পরীক্ষায় সানশাইন পলিসি পরীক্ষা আসছিল, তারপরে উত্তর কোরিয়া ট্রাম্পের মধ্যে বক্তব্য, তাদের মধ্যে মিটিং, এটা আসছিল 39তম বিসিএসে। তো দুই কোরিয়ার মধ্যে বিরোধ থাকতো, কিন্তু এখন কোরিয়ার মধ্যে অনেকটা তাদের মধ্যে সম্পর্কটা আসলে অতটা শীতল না, মোটামুটি আছে। আরেকটা ছিল ইন্ডিয়া পাকিস্তান, এবং এই সম্পর্ককে বলা হয় ইরিভার্সিবল রিলেশন। ইরিভার্সিবল মানে যে সম্পর্ক কখনো আগের মতো হয় না, একবার ভেঙে গেছে তো আর কখনো আগের মতো হবে না। ইন্ডিয়া পাকিস্তানের সম্পর্কটা ভেঙে গেছে 1947-এ, এরপর কখনো আর আগের মতো হয়নি। ঠিক তেমনি কোরিয়া 1945 সালে বিভক্ত হয়ে গেছে, 50 সালে দুটি স্বাধীনতা লাভ করেছে, তাদের সম্পর্ক আগের মতো হয়নি। 1948-এ প্যালেস্টাইনের বুকে, একটা স্বাধীন রাষ্ট্রের বুকে একটা বিস্ফোরা, যেটাকে হলো যে নিজ ভূমিতে পরাধীন হয় ফিলিস্তিন, এবং এখানে ইসরায়েল রাষ্ট্র এখানে গঠন করার জন্য
জাতিসংঘ উদ্যোগে এটা প্রতিষ্ঠিত হয় 1948-এ। এই কারণে এই সম্পর্কগুলো ইরিভার্সিবল, কখন আগের মতো হয় না। এই তিনটা রিলেশন সবসময় পরীক্ষায় থাকে এবং জিও পলিটিক্সের ক্ষেত্রে তিনটা ইস্যুস থাকতো। এখন আমরা দেখি দুইটার ইস্যুস খুবই ডিপ, একটা কোরিয়া আর একটা হলো ইন্ডিয়া পাকিস্তান। আর একটা ইস্যু হলো যে ইসরায়েল প্যালেস্টাইন, এটা চিরসাম্প্রতিক এখন থেকে আছে এবং এই ইসরায়েল ফিলিস্তিনের পুরো জিও পলিটিক্যাল রিলেশনটা আমাদের পুরো ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সবগুলো আসলে দেখতে হবে। এখান থেকে পরীক্ষায় আসবে প্রশ্ন ইনশাল্লাহ। আর একটা বিষয় হলো যে ইন্ডিয়ান আমি একটা ইনফ্লুয়েন্স বলছি, যে ওর প্রতিবেশী দেশে যেমন প্রভাব, ও সবার সাথে প্রভাব এবং ও প্রভাবটা বিস্তার করে কিন্তু অন্য জায়গায় পারে না মাস্তানি করতে। তার মাস্তানি হলো সাউথ এশিয়ায়, তার মাস্তানি সাউথ এশিয়ায়। এবং এই সাউথ এশিয়ায় দেখা যায় যে পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ারফুল, পাকিস্তান ইকোনমিকভাবে খুবই উইক, কিন্তু নিউক্লিয়ার পাওয়ারফুল হওয়ার কারণে পাকিস্তানের সাথে তার তেমন একটা মানে সবসময় ধমকের উপরে থাকে, কিন্তু কখনোই সে পাকিস্তানের সাথে ওয়ারে যায় না। এবং তার ফরেন পলিসির একটা বড় বেসিক, যেটা হিডেন বেসিক, সেটা হলো যে অ্যান্টি পাকিস্তান সেন্টিমেন্টকে সে গ্রো করবে। এবং এই প্রো পাকিস্তান সেন্টিমেন্ট যাদের থাকবে তাদের সাথে ওর শত্রুতা থাকবে। ও পাকিস্তানকে কখনোই মেনে নেবে না, পাকিস্তানপন্থী কথা বললে ও মেনে নেবে না, বা পাকিস্তানকে ও হলো বড় শত্রু। এবং আরেকটা বিষয় হলো যে এই সাউথ এশিয়ায় সে প্রভাব বিস্তার করতে চায় এবং এই সাউথ এশিয়া একটা বিগ জিও পলিটিক্যাল যে পাওয়ারটা এক্সারসাইজ করে সে হলো চায়না। সাউথ এশিয়া আরেকটা হলো চায়না। এবং এই ইন্ডিয়া চায়না, এখানে 5 নম্বরে যে ইন্ডিয়া চায়না কম্পিটিশন ইন সাউথ এশিয়া, এই তাদের কি কি পলিসি আছে এইটা পরীক্ষায় থাকে। ইন্ডিয়া চায়না কম্পিটিশন ইন সাউথ এশিয়া, এটা পরীক্ষায় এখান থেকে পরীক্ষা আসতে পারে। সো বেসিক আমরা বুঝতে পারছি যে এখানে কি কি টপিক আসলে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। জিও পলিটিক্সের ক্ষেত্রে 1 নম্বরে আনক্লোজ দি থার্ড 1982 সমুদ্রসীমা আইন, এটা অবশ্যই সকলের জানা উচিত। প্রিলি রিটেন এবং ভাইভায় এখান থেকে রিটেনও প্রশ্ন আসে, প্রিলি রিটেনও প্রশ্ন আসে। আমরা দেখছি 37তম বিসিএস এখান থেকে রিটেন আসছিল যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। আবার এখান থেকে কিন্তু 5 বার প্রিলিতে আসে, 5 বার, 5 টাইমস। এখান থেকে এই 38 বিশেষ যে আনক্লোজ কত সালে হয়, 1982-তে প্রশ্ন আসছিল, 1937 বা 38-এ। তারপর এক্সক্লুসিভ ইকোনমিক জোন কত নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল। একবার 35তম বিশেষ আসছিল যে কন্টিনেন্টাল শেলফ বা মহিষপান 350 নটিক্যাল মাইল। এখান থেকে প্রশ্ন আসে। আপনারা যারা বেসিক গ্রুপ প্রিলি ফলো করেন তাদের কিন্তু এখানে মোরাললেস এখান থেকে যে 70% বিষয় কিন্তু আছে। বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন আছে, বাংলাদেশ মিয়ানমার রিলেশন আছে, আনক্লোজ দি থার্ড আছে, কনফ্লিক্টগুলো দেওয়া আছে ম্যাপ সহ, ভৌগোলিক দ্বন্দ্ব দেওয়া আছে, কলোনি এবং হলো প্রণালী এটা দেওয়া আছে। আর এই ট্রান্স হেমিস্ফেয়ার বা এই রিসেন্ট ইস্যুস, এটা কিন্তু বেসিক বিতে আসলে তখন ওরকমভাবে থাকে না, এগুলো রিসেন্ট বিতে থাকবে এবং আপনাদের ক্লাসে থাকবে। সো বন্দরেরও একটা তালিকা আছে বন্দর সময়ের মধ্যে। বন্দর সময়ের মধ্যে এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বন্দর সময়ের মধ্যে, সেটা হলো যে আসলে চায়না কোন কোন বন্দর ইজারা নিয়ে আছে। আমরা দেখছি যে বাংলাদেশে আসলে বাংলাদেশের বন্দরও কিন্তু কম্পিটিশন যে কে কোনটা নিবে। আমরা দেখেছিলাম যে যখন সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর করবে, যেটা চীনের ইন্টেনশন ছিল, পরে বাংলাদেশে বাতিল করে। এরপর দেখা যায় পায়রা সমুদ্র বন্দর, এখানেও চীনের ইন্টেনশন, ইন্ডিয়ান ইন্টেনশন, রাশিয়ান ইন্টেনশন। পরে এখানে পায়রা সমুদ্র বন্দর শেষ পর্যন্ত বাংলাদেশ চালুই করতে পারে না বিভিন্ন প্রভাবের কারণে। পরে কি করলো, মাতারবাড়িতে জাপানের সহায়তায় মাতারবাড়ি সমুদ্র বন্দর তৈরি হচ্ছে, গভীরতম সমুদ্র বন্দর মহেশখালীতে। সো এইটা আমাদের ইস্যুস। আর গ্লোবাল যে ইস্যু সেটা হলো যে চীনের ইজারা নেয়া বন্দরসমূহ আগে লিখে নেই। চীনের ইজারা নেয়া বন্দরসমূহ, চীনের ইজারা নেয়া বন্দরসমূহ আপনাদের পরীক্ষা বলছিলাম যে আজ 8 এপ্রিলে 8 এপ্রিলের পরীক্ষাটা 11 তারিখ হবে, যেটা ভূ রাজনীতির উপরে বা জিও পলিটিক্সের উপরে। আর বলেছিলাম 12 তারিখের পরীক্ষাটা ঠিক 12 তারিখই হবে ইনশাল্লাহ। আমার গত 4 দিন অসুস্থ থাকার কারণে ক্লাস হয়নি। তো এইটা গুড গভর্নেন্সের উপরে পরীক্ষাটা হবে। আর এই টপিকগুলো আমরা আসলে এই পরীক্ষার আগে এইটার জন্য এই পরীক্ষাগুলো এইটা পড়বো। আমি এটা বোর্ডটা মোছার আগে আসলে ছোট টপিকটাই আলোচনা করে তারপরে আমি প্রথম টপিকে যাচ্ছি। চীনের ইজারা নেওয়া বন্দর সময় এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। যেমন একটা হলো কিয়াকফিউ বন্দর। এই কিয়াকফিউ এই বন্দরটা হলো, কিয়াকফিউ বন্দর হলো রাখাইনে। আমরা কি জানি আসলে মিয়ানমারের সেনাবাহিনী কেন হঠাৎ করে মিয়ানমারের ট্যাকমাডাও, যে ট্যাকমাডাও মানে মিয়ানমারের সেনাবাহিনীকে বলা হয়, ওরা কেন 1,80,000
রোহিঙ্গা নেয়ার জন্য তারা একটা মানে ফিট ফর দ্য রিপেট্রিয়েট করেছে। আমরা আসলে নিউজ পড়ি, আমরা অনেক গভীর আলোচনা করি না। একটা বিষয় হলো যে এখানে কেন করছে রাখাইন, এতদিন করে নাই, হঠাৎ করে কেন করছে? যে ক্যারিশমেটিক অফ ইউনুস ডিপ্লোম্যাটিক কোনো ক্যারিশমেটিক কোনো পলিসি, নাকি চায়নার কোনো ইনফ্লুয়েন্স, না অন্য কিছু? আসলে এখানে বড় ইনফ্লুয়েন্সটা ছিল সেটা হলো যে মিয়ানমারের রাখাইন রাজ্যটা আসলে আরাকান আর্মি, ওরা কিন্তু মোরলেস 17টা ইয়ার মধ্যে ডিস্ট্রিক্টের মধ্যে ওরা 14 স্টেট কিন্তু অলরেডি ওরা দখল করে ফেলছে। এখন মাত্র 3টা ডিস্ট্রিক্ট আছে যেগুলো ওদের দখল করা বাকি। সো এখানে যদি এখন রোহিঙ্গাদের নেওয়া হয়, এবং ওরা আরাকান আর্মি, তারা বুদ্ধিস্ট, এবং তারা কিন্তু টোটালি মানে মানে এরা কিন্তু ইসলামী মানে রোহিঙ্গা এন্ট্রি, তারা রোহিঙ্গাদের এন্ট্রি, এবং রোহিঙ্গারা যদি ওখানে যায় তাহলে দেখা যাবে যে ওদের সাথে ফাইট করতে হলে 1,80,000 ফাইট করতে হলে ওদের কিন্তু এদেরকে দিয়ে সে ফাইটটা করে আর্মি কিছুটা ব্যাকআপ পাবে। রোহিঙ্গা যদি না থাকে আলটিমেটলি ওদের জন্য একটা কি হচ্ছে, ওদের জন্য একটা সেফ গ্রাউন্ড হচ্ছে। এই জন্য রোহিঙ্গা নেওয়াটা ওদের জন্য খুব জরুরি। অ্যান্ড একটা বিষয় হলো যে রিপেট্রিয়েশন করতে হলে মাস্ট বি এটা হতে ভলান্টারিলি, অর্থাৎ স্বেচ্ছায় হতে হবে। যদি স্বেচ্ছায় না হয় তাহলে কিন্তু আসলে যাওয়া যাবে না। এবং অনেকবার এটা নিয়ে আলোচনা হয়েছে। 2017 বাস এসে দাঁড়াই রয়েছে, তারপরও রোহিঙ্গারা ওঠে নাই। 2022 সালে চেষ্টা করতে পারে নাই। এবং এটা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএসএ তারা কিন্তু চায় না, তারা কিন্তু মানে কখনই রাজি হয় না যে আসলে চীনের মাধ্যমে রোহিঙ্গার সমস্যা সমাধান হোক। এরা তারা চায় না, বিকজ চায়না কিন্তু তার গ্লোবাল ইমেজে অনেকটা আগায় গেছে। যখন সৌদি এবং ইরানের মধ্যে তারা কিন্তু একটা কূটনৈতিক মিটিং করেছিল 2023-তে, 10 মার্চ 2023, তখন কিন্তু এই সৌদি এবং ইরানের মধ্যে যখন বৈঠক করে, এটা কিন্তু তাদের জন্য খুব একটা জ্বালার বিষয় ছিল। তখনই 23 সালেই যখন আবার এই রোহিঙ্গা ইস্যুতে রোহিঙ্গা সমাধানের চীন ব্যবস্থা গ্রহণ করেছিল, তখনই কিন্তু তারা বলছিল যে দিস ইজ নট ভলান্টারিলি, এবং এটা ফোর্সফুল রিপেট্রিয়েশন, ইটস নট রিপেট্রিয়েশন, ইজ সেন্ড ব্যাক, ফোর্সফুলি ব্যাক, এরকমের তারা নিউজ করেছিল, অর্থাৎ যে জোরপূর্বক এখানে পাঠানো হচ্ছে। তো বেসিক্যালি কন্টেক্সটগুলো আসলে আমাদের বোঝার বিষয়। সেই কিয়াকফিউ বন্দর, যেটা হলো যে রাখাইন না বলে আমরা মিয়ানমার বলি, এই কিয়াকফিউ বন্দর, এই মিয়ানমার এই বন্দরটা চীনের ইজারা নিয়েছে অলরেডি। চীন কমপক্ষে 6 থেকে 7টা বন্দর ইজারা নিয়েছে। আরেকটা বন্দর হলো যেমন শীতে, এই শীতে বন্দর, এটাও কিন্তু মিয়ানমারের, এটাও কিন্তু ইজারা নিয়েছে এবং বঙ্গোপসাগরের উপকূলে। সো আমি বুঝতে পারছি কিনা যে রাখাইনে এখন রোহিঙ্গাদের নেওয়া খুব জরুরি। এজন্যই আসলে মিয়ানমারের মিলিটারি চাচ্ছে যে আসলে তাদেরকে রিপেট্রিয়েশন করা হোক। এবং আমি আমি বলতে পারেন যে 99.99% আমি বলতে পারেন যে আমার পড়াশোনা বা আমার যতটুকু জানি, এতটুকু আমার বিশ্বাস আছে যে তারা স্বেচ্ছায় যাবে না। আপনি যদি ধরেন এখানে কি আছে যে অবশ্যই রিপেট্রিয়েশন করতে হলে 3টা নিশ্চয়তা থাকতে হবে, 3টা নিশ্চয়তা লাগবেই। এটা আপনাদের আমি চ্যাপ্টার 2-তে পড়িয়েছিলাম। একটা হলো জীবন নিরাপত্তা, জীবিকা নিরাপত্তা, বাসস্থানের নিরাপত্তা। বাসস্থান, জীবন এবং হলো জীবিকা। জীবিকা মানে আপনি ওখানে গেলেই কিন্তু সে হবে না। আপনি এতগুলো মানুষকে বললেন 1,80,000, হ্যাঁ তুমি যাও, ওখানে গেলে ও কী করবে? ওর জীবিকা নিশ্চয়তা দিতে হবে আগে। ও ওখানে গিয়ে কি মানে আপনি রুটি দেবেন আর ওখানে বসে রুটি খাবে না, ওকে 180 জনকে 180টা কর্ম দিতে হবে। হয় কেউ সেলাই মেশিন পাবে, কেউ গবাদি পশু পাবে, কেউ ওখানে কারখানায় কাজ করবে, কেউ এই জীবিকার নিশ্চয়তা দিয়ে তাদেরকে নিতে হবে। এবং তাদের কিন্তু জীবন নিরাপত্তা থাকতে হবে যে আমি এখানে আসছি, আমার এখানে অন্য কেউ আক্রমণ করবে না। এবং আরেকটা হলো কি আপনার বাসস্থানের নিশ্চয়তা, যে সে তার ভিটে মাটি ফেরত পাবে কিনা, বা সে কোনটা পাবে সেটা তাকে আসলে তার ওন ল্যান্ড কিনা, সেটা স্টেট রিকগনাইজ করবে কিনা। সবার আগে যেটা দরকার আসলে রিপেট্রিয়েশনের আগেও যেটা দরকার, মিয়ানমার আগে বলুক যে মানে দে আর দ্য সোর্স স্টেট অফ মিয়ানমার, মানে দেয়ার সোর্স স্টেট ইজ মিয়ানমার, অর্থাৎ তাদের জন্য উৎস রাষ্ট্রটা মিয়ানমার হয়। এবং মিয়ানমারে কিন্তু তারা কিন্তু রাষ্ট্রহীন জনগোষ্ঠী রোহিঙ্গার মিয়ানমারে কিন্তু কোনো নাগরিক না। সিন্স 1982 তারা কিন্তু ওখানে কিন্তু নাগরিক না। আগে নাগরিকত্ব দেওয়ার অবস্থা